ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের নিহত ২৬। পাল্টা জবাবে ভারতীয় ৫ যুদ্ধবিমান ভূপাতিত, জম্মু কাশ্মীরে ১০ জনের প্রাণহানি। ভারতের হামলাকে দুর্ভাগ্যজনক বললেন ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জাতিসংঘ ও চীনের। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জয়নুল আবেদিনের। জনসমর্থন বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ, হুঁশিয়ারি দুদুর। এবং জামায়াতে ইসলামের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন, ১৩ই মে শুনানির দিন ধার্য করল আপিল বিভাগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। নির্বাচন দেরি হয় এমন কোনো সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির প্রতি দেশবাসীর যে সমর্থন সেটি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে ব্যর্থ হলে তাদের পরিণতি ভালো হবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিন্ন দুটি অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে এই গুরুত্ব তুলে ধরেন। মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চলছে। দেশের নির্বাচনকালীন সরকারের প্রয়োজনের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচিত সরকার ছাড়া করিডোর দেওয়ার অধিকার কারো নেই। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে আইন নির্বাচনকে বিলম্বিত করতে পারে। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক যুগান্তর ঘটনা ঘটছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিবে এমনটাই প্রত্যাশা করেন অন্যান্য বক্তারা। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদে এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় আমাদের মতৈক্য প্রতিষ্ঠা করতে হবে। এটি শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ধার্য করেন। এদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।
তদন্তের স্বার্থে অভিযুক্ত ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। সালে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয়। অতঃপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের কক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। ভোর ৪টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি ৩-তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফাতেমা বেগম, তার মেয়ে সাদিয়া আফরিন ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাদ জাহান। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু ইরশাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক ডাক্তার মোহাম্মদ শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে শিশুটির শরীরে ৩০% পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে ভর্তি করে রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭% করে দগ্ধ হয়েছে, তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আগামীকাল ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলছে নানান আয়োজনের প্রস্তুতি। প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই বিখ্যাত সঙ্গীত সহ ২২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকেই গীতাঞ্জলি অনুবাদ করে ১৯১৩ সালে প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে তিনি অর্জন করেছেন নোবেল পুরস্কার। এবার কুষ্টিয়ায় কবিগুরু সেই কুঠিবাড়িতে চলছে ৩ দিনব্যাপী আয়োজন। এই যে আয়োজনটা যেন প্রতি বছরই করা হয় এবং খুব জাঁকজমকপূর্ণভাবে করা হয়। যেই জিনিসটাকে উদ্দেশ্য করে আমরা এখানে আসি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আসলে তো অনেকটাই ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। আমরা পিছনের 2টা রুম তো দেখতেই পাই না। সংরক্ষণের অভাবে অনেক কিছু হয়ে গেছিল। ওই জিনিসগুলো যদি সুন্দরভাবে আবার তুলে ধরা যায়, এইটাই আমার মনে হয় করা উচিত। বৈরী আবহাওয়াকে মাথায় রেখে এবার সব ধরনের প্রস্তুতি নিয়ে চলছে কাজ। ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে যে মেলাটি অনুষ্ঠিত হবে সেটা কবিগুরুর স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ব্যাপক প্রস্তুতি চলছে। শাহজাদপুরে সর্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন খুব সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশা করি। প্রতি বছরের ন্যায় এবারও ভালো অনুষ্ঠান হবে, এই জন্য এখানে দেখার জন্য একটু আসছি। আমাদের 3 দিনব্যাপী প্রোগ্রাম ৮, ৯, ১০। আমাদের প্রোগ্রামের প্রস্তুতি ইতিমধ্যে শেষের দিকে। 8 তারিখে আমাদের সকালে উদ্বোধন নাচ আছে এবং সন্ধ্যায়ও আমাদের নাচ আছে। আমাদের অনেক ভালো প্রস্তুতি চলছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবারও এখানে রয়েছে নানান আয়োজন। আমাদের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। কবিগুরু স্মৃতিচারণ ও বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাসিন্দা পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান শাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা। সকালে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, ব্যবসায়ী গুলজার হোসেন, ব্যবসায়ী সুফি জাকির হোসেন, শিক্ষক আমেনা আক্তার লিপি, কালাদি মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন সহ অন্যরা। এ সময় বক্তারা শাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।
তীব্র খরা ও অনাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে গত 2 সপ্তাহে 10 থেকে 15% আম ঝরে পড়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এদিকে আম ঝরে পড়া রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকুন। বাগানে গাছের নিচে পড়ে আছে আম, যা আর কয়েকদিন পরই বাজারজাত করার কথা ছিল, কিন্তু গত 2 সপ্তাহের তীব্র খরায় ঝরে পড়ছে এসব আম। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানেরই চিত্র এমন। চলতি মৌসুমে 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে গুটি এসেছে কম। চাষিরা বলছেন এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির, ফলে বোটা শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। নলকূপ বসিয়ে বাগানে সেচ দিতে গিয়ে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট, পাশাপাশি বেড়েছে খরচও। যে কীটনাশকটা ব্যবহার করতেছি এটা তো অনেক খরচ বেশি, হ্যাঁ, এই কারণে আর আমরা সেচের পানি দিয়ে অনেক খরচ। এই জন্য আমরা আশঙ্কা করছি কি যে আমাদের যে ফলন আছে বর্তমানে, এই ফলন থেকে আমরা যারা আম চাষি আছি আমরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাব। এই অনাবৃষ্টির কারণে যে ক্ষতিটা হচ্ছে কৃষকদের, এটা আসলে পুষিয়ে নেওয়ার কিছু নাই, এবং পুষাতে গেলেই সেচ দিতে হচ্ছে, এটা অনেক খরচের ব্যাপার, সবাই এটা পাচ্ছে না। তো আশা করি এই ব্যাপারে সরকারের একটু উদ্যোগ নেওয়া উচিত। আম আমাদের অনেক নষ্ট হয়ে যায়, এটাকে প্রক্রিয়াজাত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সরকারের সহযোগিতা চাইব। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে বাগানে অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করার পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী 28 তারিখের পরের থেকে আবার হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের আমের জন্য ভালো হবে। তবে এইভাবে তাপপ্রবাহ চললে আমাদের কৃষকদেরকে এটা পরামর্শ যে তারা যেন নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। কবি সাহিত্যিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের 55তম জন্মদিন পালিত হয়েছে। ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে মানবতার জন্য সেবা শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা ও দোয়া মাহফিল হয়েছে। কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এবং সাহিত্য সম্পাদক কবি রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। বাণিজ্য সংবাদ। 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে রবি, ফ্লসোলার ও গ্রিন পাওয়ার এশিয়ার ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। সকালে রাজধানীতে রবির কর্পোরেট অফিসে এই সমঝোতা স্মারক সই হয়। এমওইউতে স্বাক্ষর করেন এবি আজিয়াটা পিএলসির চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি আহমেদ মেতওয়াত, ফ্লসোলার সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা আজিম কাশেম জান এবং গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে। অনুষ্ঠানে ফ্রান্স দূতাবাসের হেড অফ ইকোনমিক ডিপার্টমেন্ট জুলিয়ান দুয়ে, একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খানসহ রবি ও ফ্লসোলারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বায়ু দূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের 20 বায়ু ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে রাজধানীর বাড্ডায় আরএফএল সেন্টারে শুরু হয় দুরন্ত বাইসাইকেলের জনসচেতনতামূলক এই ক্যাম্পেইন। দুপুরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। বায়ু দূষণ রোধ এবং পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করতেই মাসব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন। অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ২৬, পাল্টা জবাবে ভারতীয় ৫ যুদ্ধ বিমান ভূপাতিত, জম্মু কাশ্মীরে ১০ জনের প্রাণহানি। ভারতের হামলাকে দুর্ভাগ্যজনক বললেন ডোনাল্ড ট্রাম্প, দুপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জাতিসংঘ ও চীনের। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জয়নাল আবেদিনের, জনসমর্থন বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি দুদল। এবং জামাতে ইসলামী নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন, ১৩ই মে শুনানি দিন ধার্য করল আপিল বিভাগ। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।